যা করার সাবধানে করবেন, কিন্তু আমাদের মেয়ে যাতে বুঝতে না পারে তাকে গোপনে ধর্ষণ করা হচ্ছে। আরে অজ্ঞান মানুষ কি করে বুঝবে? আর তাছাড়া আমি এমন কিছু করব না যাতে সে পরে কিছু আন্দাজ করতে পারে। ঠিক আছে, এবার ভিতরে যান। তবে হ্যাঁ, সময় কিন্তু 1 ঘন্টা, তার 1 মিনিটও বেশি নয়। ক্লায়েন্ট ভদ্রলোক আর ভদ্র মহিলার দিকে তাকিয়ে বাঁকা চোখে তাকালো, তারপর টাকার একটা মোটা ভান্ডেল ছুঁড়ে মেরে ভিতরে ঢুকে পড়ল। ঢুকেই দরজাটা বন্ধ করে দেয়। ভিতরে মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘরে পরপুরুষ ঢুকিয়ে দিয়ে বাহিরে দাঁড়িয়ে তার বাবা মা পাহারা দিচ্ছে। এভাবেই তারা রাতের পর রাত নিজেদের মেয়েকে অজ্ঞান করে দেহ ব্যবসা করায়, যার বিনিময়ে তাদের ভাগ্য জোটে একটা বড় অঙ্কের বান্ডেল। বাবা ঘড়ির কাঁটার দিকে শুকনের মতো তাকিয়ে আছে কখন 1 ঘন্টা শেষ হয়, আর মা পাশে দাঁড়িয়ে টাকা গুনছে। যদি একটা নোট কম পড়ে যায় তবে ক্লায়েন্টের আর রক্ষা নেই আজ। 1 ঘন্টা পূর্ণ হবার 4 মিনিট আগেই ক্লায়েন্ট তার শার্টটা গায়ে সুরাতে সুরাতে বাহিরে বেরিয়ে এলো। খাসা আছে, বোঝাই যাচ্ছে বহু পুরনো জিনিস। আবার আরেকদিন আসবো। আসবেন আসবেন, অবশ্যই আসবেন। 1 মাসের ভিতরে আসলে ভালো ডিসকাউন্ট আছে। লোকটা ডিসকাউন্টের কথা শুনে হাসতে হাসতে বাহিরে বেরিয়ে গেল। তার পিছনে পিছনে ভদ্রলোক আর ভদ্র মহিলা তাকে এগিয়ে দিয়ে নিজেদের রুমে চলে গেল তারা। এদিকেই সেই ধর্ষিতা অর্থাৎ আমাদের গল্পের হিরোইন রাতটি ধীরে ধীরে জেগে উঠল। মেডিসিনের প্রভাব কাটতে শুরুই করেছে তার। তখন প্রায় সকাল, হাতে প্রায় প্রচুর ব্যথা, শরীরে আরও নানান জায়গা ব্যথা অনুভব করছে রাত্রি, যা চাইলেও সে কারো সাথে শেয়ার করতে পারবে না। আজকাল সে প্রায়ই অসুস্থ থাকে। প্রতিদিন রাত্রে মা তাকে আদর করে নিজের হাতে খাইয়ে দেয়। তারপর প্রচুর ঘুম পায় তার, ঘুমের বিভোর হয়ে পড়ে। একবার ঘুমিয়ে পড়লে সকালের আগে আর ঘুম ভাঙে না। কিন্তু রাত্রি কাছে একটা বিষয় খটকা লাগে, আর সেটা হলো সে মাঝে মাঝে অনুভব করে কেউ যে আর কষ্ট দিচ্ছে তাকে। তখন ভীষণ যন্ত্রণা হয় তার। কিন্তু দুর্ভাগ্য, তখন ঘুমের পাল্লা এতই ভারী হয়ে থাকে তার সামনে সেই যন্ত্রণার অনুভব হেরে যায়। অনেকবার নিজের মায়ের সাথে কথাটা শেয়ার করেছে। মা ওকে বোঝানোর চেষ্টা করে এগুলো আসলে ওর স্বপ্ন। স্বপ্নের ঘোরে এমন অদ্ভুত অনুভব হয় তার। অবশ্য রাত্রি এখন তার মায়ের কথাই মেনে নিয়েছে। ও নিজেও বিশ্বাস করে রাতে যা হয় সব ওর ভ্রান্তি, তাছাড়া আর কিছু নয়। কিন্তু সকালবেলা শারীরিক যন্ত্রণা এবং বিভিন্ন পরিবর্তনের কারণ জানা নেই রাত্রির মাকে। জানালে মা তাকে ওষুধ এনে দেয়। ওষুধ খেলে কমে খানিকটা। সূর্যের আলো দেখে পড়তেই আর মোড়া ভেঙে উঠল বসলো রাত্রি। হঠাৎ চোখ জোড়া মনের অজান্তেই বিছানার চাদরের উপরে পড়ল। দেখতে পায় তার উপরে রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। এটা দেখে বেশ ঘাবড়ে যায় সে। এত পরিমাণ রক্তের উৎস কি হতে পারে জানা নেই। এরপর বিছানা থেকে নেমে এলো রাত্রি। মেঝেতে পা রাখতেই মাত্রায় ব্যথায় সারা শরীরে কেঁপে উঠল তার। 2 পায়ের জয়েন্টে ভীষণ পেইন হচ্ছে, যার কারণে হাঁটা মুশকিল হয়ে পড়ছে। কিন্তু যে করেই হোক বাথরুমে যে যেতেই হবে তাকে। পায়ে ভর দিয়ে কোনো মতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। এদিক রাত্রির বাবা মায়ের তাদের ঘরে দুজন একটা বিষয়ে গম্ভীর আলোচনা করছে। আমরা প্রতিদিন মেয়েটার সাথে কি ঠিক করছি এটা? রাত্রির বাবা: মানে কি বলতে চাইছো তুমি? বলছি ওকে কয়েকদিনের জন্য ছাড় দেওয়া যায় না, পরে না হয় আবার। বাবা গো বাবা, বলছি এত দরদ কোথা থেকে আসে তোমার? একবার ভেবে দেখেছো এই যে ভালো থাকতে পারছো, ভালো খেতে পারছো, এসব কিসের জন্য? সে সব বুঝি আমি, কিন্তু একটা কথা বলো তো, রাত্রি যদি আমাদের নিজেদের মেয়ে হতো এটা করতে পারতো কিছুতেই? ভদ্রলোক কথাটা বলাটা মাত্রই রাত্রির মাতার মুখটা চেপে ধরল। মাথাটা কি খারাপ হয়ে গেল তোমার? এই কথা শুনে মুখ থেকে কি করে বের হলো তোমার? ক্যাট ভুল কিছু বললাম? রাত্রি যদি জানতে পারে আমরা ওর বাবা মা নই, তবে কি ঘটবে একবার কল্পনা করে দেখো। এই কথা একবার বলেছ, ভালো কথা, আর যেন ভুলেও মুখ থেকে বের না হয়। মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে, শোনো, একটা ভালো ক্লায়েন্টের সাথে কথা হয়েছে গতকাল।
তাকে আজকে ডেট দিয়েছি, বয়স খুব একটা না, এই 23-24 হবে। বুঝতেই পারছো, এদের থেকেই বেশি টাকা হাতানো যায়। আমি প্রথমবার যে রেট দিয়েছি তাতে এক কথায় রাজি হয়ে গেছে। তাই নাকি? সে তো খুব ভালো কথা। হ্যাঁ, ভালো তো হবেই। টাকার কথা শুনেছো, এখন আমার কথা তো ভালো লাগবে। রাত্রির বাবা চুপ হয়ে গেল। দেখো, আমি যদি ফের ওই বেয়ারিশ মেয়েটার প্রতি দরদ উঠতে দেখছি তোমার, সেদিন তোমার একদিন কি আমার একদিন। একদম আমার কাজে ঝামেলা করার চেষ্টা করবে না। ওর প্রতি দরদ দেখাই। আসলে শুধু টাকার কথা ভাবলেই হয়, তার মেশিনটাও যত্ন নিতে হয় মাঝে মাঝে, নয়তো দেখবে একদিন সে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ভাট বকা বন্ধ করো, থামো এবার। অজ্ঞতা ভদ্রলোক নিজে স্ত্রীর কাছে নতি স্বীকার করলো। এই প্রথম নয়, যখনই সে নিজের স্ত্রীকে কোনো পরামর্শ দিতে আসে, সে নিজের যুক্তি দিয়ে থামিয়ে দেয় তাকে। নিজের স্ত্রী প্রচুর ভয় পায় রাত্রির বাবা। তার ভিতরে কিছুটা হলেও রাত্রির জন্য সিম্প্যাথি কাজ করে, কিন্তু স্ত্রী সামনে যেটা প্রত্যাশা করার সাহস হয় না তার। সবসময় ভয়ে চুপসে থাকতে হয়। এদিকে বাথরুম থেকে ফ্রেশ হয়ে নিজের রুমে ফিরে আসলো রাত্রি। মা নাস্তা নিয়ে এলো ওর জন্য, সাথে একটা ওষুধ। নাস্তা করো মা, আর এটাও খেয়ে নেও। কিসের ওষুধ এটা? তোর ব্যথার? আর কি তুমি জানলে কি করে আমার এখন ওষুধ প্রয়োজন? আমি কিছু বলিনি তো তোমায়। আরে মা, আমি তোমার। মায়েরা সব বুঝতে পারে, তাদের বলতে হয় না। এত বক বক করে না করে খেয়ে নে। রাত্রি তার মায়ের সামনে খাবার খেতে লাগলো। রাত্রির মা রাতেই ক্লায়েন্টকে দেখে আন্দাজ করতে পেরেছিল সে বাড়াবাড়ি করে ফেলবে, তাই নিজে থেকেই ওষুধ নিয়ে এসেছে। না, মেয়েকে ভালোবেসে নয়, মেয়ে ওষুধ খেয়ে সুস্থ না হলে রাতের কাজ হবে কি করে? আর কোনো কিছুই টেনশন না থাকলেও এই টেনশন সবসময় মাথায় ঘুরে তার। মেয়েকে ভালো খাইয়ে পরিয়ে তাকে ক্লায়েন্টের জন্য প্রস্তুত করে রাখতে এক চুলো কার্পণতা করে না সে। একটু পরে ড্রয়িং রুম থেকে রাত্রির বাবার কণ্ঠস্বর বেশি বেশি আসলো। সে তার স্ত্রীকে ডাকছে। মা রাত্রিকে তার রুমে রেখেই নিচে নেমে আসলো। ড্রয়িং রুমে একজন বৃদ্ধ লোক বসে আছে। রাত্রির মা তাকে দেখেই চমকে উঠলো। এ কি আপনি? আপনি আমাদের বাসায় কেন এসেছেন? আর তুমি এখানে কিছু বলছো না কেন? মহিলা তার স্বামীকে উদ্দেশ্য করে বলে, আরে ইনি আগে কি বলতে চায় সেটা তো শোনো। এত বছর পরে আমাদের আবার কোন দরকার পড়লো? কেন এসেছেন বলুন? আপনি ভয় পাবেন না, আমি থাকতে আসিনি এখানে। তো কেন এসেছেন? দেখুন, এমনিতেই অনেক টাকা দিয়েছি আপনাকে, এখন কিন্তু আর কিছু দিতে পারবো না। আমি টাকা চাইতে আসিনি, কিছু দিতে এসেছি, যা অনেক আগেই দেওয়া উচিত ছিল আমার। দিতে এসেছেন? কি দিতে এসেছেন? আজ থেকে প্রায় 15 বছর আগে, হ্যাঁ 15 বছর আগে 20,000 টাকা দিয়ে আপনার থেকে একটা মেয়ে বাচ্চা কিনেছিলাম। তার কিছুই ভুলিনি আমরা। আপনি বড্ড বেশি কথা বলেন। আগে আমাকে আমার কথা শেষ করতে দিন। ভদ্রমহিলা চুপ হয়ে গেল। আমি যখন আমার 4 বছরের মেয়েকে বিক্রি করি আপনাদের কাছে, ওর ব্যবহৃত সমস্ত জিনিস সাথেই দিয়ে দিয়েছিলাম, কিন্তু তখন আমার একটা ভুল হয়ে যায়। একটা দামি জিনিস আমি দিতে ভুলে গিয়েছিলাম সেদিন। আজ সেটা ফেরত দিতে এসেছি। কি জিনিস? বৃদ্ধ লোকটা তার পকেট থেকে একটা সোনার লকেট বের করলেন। এই যে এটা আপনাদের আমি তখন বলিনি। রাত্রি আমার নিজের মেয়ে নয়, ওকে ডাস্টবিনে কুড়িয়ে পেয়েছিলাম আমি। এরপর নিজের কাছেই রেখে দেই, লালন পালন করি। একদিন সুযোগ বুঝে বিক্রিও করে দিয়েছিলাম আপনাদের কাছে, কারণ আমি সবসময় ভালোই চেয়েছি ওর। আমি জানতাম আমার থেকে আপনাদের কাছেই ও অনেক ভালো থাকবে। আর এই নিন ওর জিনিস, যা ওর গলার সাথে পেয়েছিলাম আমি। এটা নিন আর আমাকে দায়মুক্ত করুন। সব বুঝলাম, কিন্তু এতদিন বাদে নিজেদের কর্তব্যর কথা মনে পড়লো আপনার। বিষয়টা খটকা লাগলো। আসলে আমি লকেটটা হারিয়ে ফেলেছিলাম, বহু বছর পরে গতকাল খুঁজে পাই, তাই আর দেরি করিনি, নয়তো অনেক আগেই ফেরত দিতাম। ভদ্রলোক রাত্রির মায়ের হাতে লকেটটা দিল। লকেটটা হাতে নিয়েই পেয়েই তারাই বেশ চিন্তিত হয়ে পড়ে। এরপর ধীরে ধীরে লকেটটা খুলতে থাকে। ভিতরের দৃশ্য দেখে আতঙ্কে ওঠে দুজনেই।
লকেটের ভিতরে দুটো ছবি, একটা রাত্রির বাবার আর একটা রাত্রি মায়ের। এটা সেই লকেট যে লকেট তাদের বাচ্চার গলায় ছিল, আর সে মাত্র 1 মাস বয়সে হারিয়ে যায়। তারপর আর ভদ্রমহিলার কোনো বাচ্চা হয়নি। 4 বছর পরে এই লোকটার থেকে রাত্রিকে কিনে নেয় তারা। তবে কি রাত্রি কোনোভাবে এদেরই হারিয়ে যাওয়া সেই মেয়ে? কথাটা ভাবতেই বুক মোচড় দিয়ে উঠল তাদের। মুহূর্তে মাথায় যেন গোটা আকাশ ভেঙে পড়ল। কি হলো? আপনাদের দুজনকে এরকম বিচলিত লাগছে কেন? কোনো সমস্যা হয়েছে কি? বৃদ্ধ লোকটা রাত্রির বাবা মাকে উদ্দেশ্য করে বললেন, না, আমরা ঠিক আছি। আচ্ছা, একটা কথা বলুন, আপনি রাত্রিকে প্রথম ঠিক কোন জায়গায় খুঁজে পেয়েছিলেন? আমার বাড়ির কাছেই। আমি ময়লা পরিষ্কারের কাজ করতাম তখন। রাস্তার ময়লা সংগ্রহ করে গাড়িতে নিয়ে যাওয়াই আমার ডিউটি ছিল। একদিন সকালবেলা কাজ করার সময় আমার এক লোক প্রথম রাত্রিকে ডাস্টবিনে পড়ে থাকতে দেখে। তারপর আমি ওকে নিজের সাথে নিয়ে যাই, আমার স্ত্রী কোলে তুলে দেই। সেদিন আমার স্ত্রী কি পরিমাণ খুশি হয়েছিল বলে বোঝাতে পারবো না। কিন্তু দুর্ভাগ্য দেখুন, তার কিছু বছর পরেই আমার স্ত্রী মারা যায়। বড্ড একা হয়ে পড়ি রাত্রি। আমিও কাজের জন্য সময় দিতে পারতাম না ওকে। এরপর সিদ্ধান্ত নেই ওর এমন একটা ব্যবস্থা করব যাতে ও সারা জীবন সুখে থাকতে পারে। এরপর আপনাদের সাথে পরিচয় হয় আমার। যেহেতু আমি ওর আসল বাবা ছিলাম না, তাই দত্তক দেওয়া সম্ভব হয়নি আমার জন্য। আপনারা এক প্রকার জোর করে মোটা টাকা দিয়ে কিনে নিয়ে যান ওকে। আমার কিন্তু টাকার বিষয়ে চরম আপত্তি ছিল তখন। যদি চান আমি টাকাটাও এখনো ফেরত দিতে পারিনি, কারণ আমি কখনোই চাইনি আমার মেয়েকে অন্য কারো কাছে বিক্রি করতে। রাত্রির বাবা মায়ের বৃদ্ধ লোকের কথায় তেমন ভ্রমক্ষেপ নেই। এক গভীর ভাবনায় জগতে ডুবে আছে দুজন, তাদের মুখে কোনো কথা নেই। বৃদ্ধর এদের হাবভাব একদম ভালো লাগলো না। আচ্ছা, রাত্রি কোথায়? ওকে একটিবার দেখা যাবে? কেন, তার সাথে দেখা করে কি কাজ আপনার? বাহ, এত বছর পরে এসেছি, মেয়েটাকে দেখবো না? ও কি বাড়িতে আছে? না, এখন কারোর সাথে দেখা হবে না। আপনি চলে যান দয়া করে। আমি জানি আপনাদের ভয়টা ঠিক কোথায়। বিশ্বাস করুন, আমি ওকে কিছুই করতে বা বুঝতে দেব না। আপনাকে বলছি তো দেখা হবে না। আর এটা ভুলে যাবেন না, মেয়েকে দান করেননি আপনি, মোটা টাকার বিনিময়ে বিক্রি করেছে। তার জোর খাটানোর জায়গা এটা নয়, বুঝতে পেরেছেন? আশা করি দয়া করে চলে যান। বৃদ্ধ বুঝতে পারলো এদের সাথে কথা বলা বেকার, অগত্যা চলে গেল সে। এদিকে রাত্রি বাবা মায়ের বিষয় হয়ে বসে আছে। তারা এখনো জানে না রাত্রি সত্যি তাদের মেয়ে কিনা। শুধুমাত্র একটা লকেট যথেষ্ট প্রমাণ হতে পারে না। লকেটটা তাদের মেয়ের গলা থেকে কোনোভাবে অন্য কারো গলায় চলে যেতে পারে। আর এই বৃদ্ধ লোকটাই যে সব সত্যি বলছে তার কি প্রমাণ? সব কিছু মিলে একটা গোলকধাঁধায় ভিতরে পড়ে গেল দম্পতি। একটু পরে তাদের কাছে একটা ফোন কল আসে। স্ক্রিন দিকে তাকিয়ে দেখে আজকের ক্লায়েন্টের নম্বর। এটা দেখে বুক ধবড়ে করতে লাগলো তাদের। কাঁপা কাঁপা হাতে রাত্রির মা ফোনটা রিসিভ করলো। হ্যাঁ বলুন, শুনুন, কিছু কথা আছে আপনাদের সাথে। কি কথা? আমি কিন্তু সন্ধ্যার পরেই আসবো। বেশি রাত করা আমার পক্ষে সম্ভব নয়। মেয়েকে যেভাবে হোক 8টা-9টার ভিতরে রেডি করে রাখবেন। এটা কি বলছেন আপনি? এটা তো খুব চাপের হয়ে গেল। আমি এত কিছু জানি না, যেভাবেই হোক ম্যানেজ করে রাখবেন। টাকা নেবার সময়ে এক একটা নোট কতবার গুনেছেন সেটা কি মনে আছে আপনার? নিশ্চয়। লোকটা এই বলে কলটা কেটে দিল। ফোনটা হাতে ধপস করে সোফার উপরে বসে পড়ল রাত্রির মা। এটা তুমি কি করলে? লোকটাকে কেন মুখের উপরে না করে দিলে না? রাত্রির বাবা ছুটে এসে তার স্ত্রীকে বলে, না করব, কিভাবে না করে দিতাম আমি? অ্যাডভান্স 10,000 টাকা দিয়েছি, ভুলে গেছো? এখনও কি করে এই টাকা ফেরত দেব আমরা? সেই উপায় আছে? আমি এত কিছু জানি না রাত্রির মা, কিন্তু একটি বার ভেবে দেখো, রাত্রি যদি সত্যি আমাদের বিয়ে হয়ে থাকে তখন নিজেদের কিভাবে ক্ষমা করব আমরা? আমাদের দুজনের ডুবে মরা ছাড়া উপায় থাকবে না তখন। সেই চিন্তা কি আমার নেই? কিন্তু এখন কি করব আমরা তুমি বলো। দেখো, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে।
এ কোনো বাজে অবস্থায় ফাঁসিয়ে দিল আল্লাহ আমাদের, তিনি ভালো জানেন। আমি লোকটাকে না করে দেব। ফোন লাগাও তুমি। নিজের মেয়ের জীবন নিয়ে এভাবে খেলতে পারবো না আমি। আগে না হয় না জেনে অনেক পাপ করেছি, কিন্তু এখন জেনে শুনে নিজের মেয়ের এই সর্বনাশ করতে পারবো না। হ্যাঁ, আমি জানি না রাত্রি সত্যি আমাদের মেয়ে কিনা, কিন্তু সন্দেহের বশে হলেও এই কাজ করতে পারবো না আমি। ঠিক বলেছ, আমি ফোন করে না করে দিচ্ছি, আর টাকা যেভাবে হোক ফিরিয়ে দেব আমরা। রাত্রির মা ক্লায়েন্টের নম্বরে ডায়াল করতেই হতাশ হয়ে পড়ে। নম্বরটা বারবার আনরিচেবল বলছে, তার মানে লোকটা ফোন বন্ধ করে রেখেছে। এবার দম্পতি আরও বেশি চিন্তায় পড়ে গেল। এই মুহূর্তে চলে কুমির, ডাঙায় বাঘ অবস্থা তাদের। এমনিতেই তাদের কাজটা চরম বেআইনি। এগুলো নিয়ে ক্লায়েন্টের সাথে একেবারেই বাড়াবাড়ি করা যাবে না। আবার মেয়েকেও সর্বনাশের হাত থেকে বাঁচাতে হবে। সারাদিন তাদের এই চিন্তার ভিতরে কেটে গেল। বিকেলবেলা বারান্দায় বসে দুজন নিজেদের ভিতরে আলোচনা করছে। রাত্রির মা, আমি একটা উপায় খুঁজে পেয়েছি, যদিও জানি না সেটা কতটা সফল হবে। কি উপায়? আমরা রাত্রিকে ওই লোকটা মানে ওর পুরাতন বাবার কাছে রেখে আসি কিছুদিনের জন্য। ওনার কাছেই রাত্রি সব থেকে বেশি নিরাপদ থাকবে। এখানে আমাদের দুজনের উপর যতই জ্বর হয়ে যাক না কেন, তার আজ অন্তত মেয়েটা পর্যন্ত পৌঁছবে না। এটা ভালো কথা বলেছ, কিন্তু আজ সকালে লোকটার সাথে যে ব্যবহার করেছি দুজনে, এখন কোন মুখে যাবে তার কাছে সাহায্য চাইতে, সেটা নিয়ে তুমি ভেবো না এখন। উনি রাত্রিকে এখনো অনেক ভালোবাসেন। আমরা সাহায্য চাইলে না করতে পারবে না। ঠিক আছে, তাহলে তাই যাও, এক্ষুনি বেরিয়ে পড়ো। কথা বলো ওনার সাথে, যদি রাজি হয় রাতের অন্ধকারে রাত্রিকে রেখে আসবো তার কাছে। রাজি হবে আমি জানি, কিন্তু আমাদের উচিত একটিবারের জন্য হলো ওনার কাছে যাওয়া, ওনার অনুমতি নিয়ে। রাত্রির বাবা মা চায় রাত্রিকে এই ক্লায়েন্টের থেকে কিছুদিনের জন্য দূরে রাখতে। এছাড়া কোনো উপায় নেই। ইতিমধ্যে 1 ডজনের উপর ক্লায়েন্ট বুক করে রেখেছে তারা। এত বড় ধকল সামলাতে রাত্রিকে সবার ছায়া থেকে দূরে পাঠানোর বিকল্প নেই। এই ভেবে রাত্রির বাবা বৃদ্ধের বাসায় উদ্দেশ্যে রওনা দিল। তার বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। দীর্ঘ 15 বছর পরেও এখানে সমস্ত পথঘাট জলের মতো পরিষ্কার ভদ্রলোকের কাছে। গাড়ি থেকে নেমে কিছু পথ হেঁটে যেতে হয়। চিপা গলি দিয়ে বৃদ্ধের বাসার উদ্দেশ্যে পা চালাতে লাগলো সে। এক পর্যায়ে পৌঁছে গেল। দরজার কাছাকাছি আসতেই ভিতর থেকে একটা মেয়ে কণ্ঠস্বর ভেসে আসলো তার কানে। হঠাৎ সে তার পা জোরে থামিয়ে দিল জানালার ফাঁক দিয়ে। উঁকি মেরে দেখার চেষ্টা করছে বৃদ্ধের ঘরের ভিতরে কে আছে, কারণ তার জানা মতে বৃদ্ধ এখানে একাই থাকে। তার ঘর থেকে মেয়েদের গলার আওয়াজ ভেসে আসা অস্বাভাবিক। জানালার ফাঁক দিয়ে ভিতরের দৃশ্য ভালো করে অনুধাবন করা যাচ্ছে না, তবুও সে আপ্রাণ চেষ্টা করছে কিছু দেখার জন্য। মেয়েটা কথা বলতে বলতে এক সময়ে জানালার সামনে চলে আসলো। তাকে এক ঝলক দেখেই ভদ্রলোক চমকে উঠল। ভয়ে দুপা পিছনে সরে গেল সে। হে খোদা, এটা কি দেখছি আমি! এত আমার মেয়ে রাত্রি, যাকে বাড়িতে রেখে এসেছি আমি, কিন্তু রাত্রি ওর পুরাতন বাবাকে তার ঠিকানা জানলো কি করে? আর ও এই সময় এখানেই বা কি করছে? দেখে তো এদের বহুদিনের পরিচিত মনে হচ্ছে। যদি তাই হয়, এই বৃদ্ধ সকালে সব অস্বীকার করলো কেন? নিজের কাছে নিজেই প্রশ্ন ছুড়ে দিল রাত্রির বাবা। আতঙ্কে আর বিষময়ে গলা শুকিয়ে যেতে লাগলো তার। মেয়েটা এক পর্যায়ে জানালার একেবারে কাছে চলে আসলো। এরপর কাউকে কিছু বোঝার সুযোগ না দিয়েই হঠাৎ জানালা খুলে ফেললো। রাত্রির বাবা স্পষ্ট দেখতে পাচ্ছে তার সামনে তার মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাও হতবাক, দুজনে দু প্রান্তে থেকে স্থির হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। এরপর ঘোর কাটতেই রাত্রির বাবা ঘরের ভিতরে ছুটে যায়। উল্লেখযোগ্য দরজাটা ভিতর থেকে খোলা ছিল, উনি বুঝতে পারেননি আগে সেটা। ঘরের ভিতরে ঢুকে ভদ্রলোক নিজের মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু কোথায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটুকু সময়ের ভিতরে একটা মানুষ কোথায় উদয় হয়ে যেতে পারে মাথায় ঢুকছে না তার। এক পর্যায়ে বৃদ্ধ লোকটা ভিতরে রুম থেকে বেরিয়ে আসলেন। তিনি রাত্রির বাবাকে এই সময়ে নিজের ঘরে থেকে অবাক বনে গেলেন। এ কি ভাই সব, আপনি এখানে এই সময়ে? হ্যাঁ, এসেছিলাম।
তার আগে বলুন আমার মেয়ে রাত্রি কোথায়? রাত্রি কোথায় মানে? রাত্রি এখানে কি করে আসবে? আপনি কি পাগল হয়ে গেলেন? আমি একটু আগে শুনেছি আপনাকে আমার মেয়ের সাথে কথা বলতে। শুধু তাই নয়, আমি আমার মেয়েকে নিজের চোখে দেখেছি। মাথা খারাপ হয়ে গেছেন আপনার? কি বলছেন এগুলো? আমি আমার নাতনির সাথে কথা বলেছি। আর এখানে রাত্রি কি করে আসবে আপনি বলুন? আপনার নাতনি মানে এই মহল্লায় আছে একজন, ও প্রায়ই আসে আমার খোঁজ খবর নিতে। এই তো একটু আগেও এসেছিল, চলে গেছে মনে হয়। আমি এত কিছু জানি না, শুধু এইটুকু জানি আমি আমার মেয়েকে দেখেছি এখানে। আর আপনি মিথ্যাচার করছেন আমার সাথে? না, আমি কোনো মিথ্যাচার করছি না। একটা কাজ করো, তুমি বরং বাড়িতে ফিরে যাও। সেখানে গিয়ে দেখো তোমার মেয়েই ঘরে আছে। আমি নিজে আজ সকালে ওর সাথে দেখা করার মতো চেষ্টা করলাম, কিন্তু তোমরা আমায় সেটা করতেই দিলে না। এখন কিনা এই দাবি করছো রাত্রি আমার কাছে আছে। আরে তোমার মেয়ে আমার কাছে কি করে থাকবে ভেবে দেখো। রাত্রির বাবার এখনো মনে আছে, সে রাত্রিকে স্পষ্ট দেখেছে। তার নিজের চোখের সামনে রাত্রি দাঁড়িয়েছিল। এত বড় দেখার ভুল সে কিছুতেই করতে পারে না, এইটুকু নিশ্চিত। অগত্যা বিদ্যের ঘর থেকে বেরিয়ে এলো সে। তার কাছে সে সাহায্যের জন্য এসেছিল, সেটা আর উল্লেখ করাই হলো না। একবার ভাবলো বাসায় ফোন দিয়ে স্ত্রীর সাথে কথা বলবে, রাত্রি সত্যি নিজের ঘরে আছে কিনা। কিন্তু দুর্ভাগ্য সেই সময়ে কলটাও লাগছিল না। হিতাহিতাঙ্গা শূন্য ভদ্রলোক আর কোনো উপায় খুঁজে না পেয়ে নিজের বাসার উদ্দেশ্য রওনা দিল। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 8টা বেজে গেল। হন্তদন্ত হয়ে সে বাসার ভিতরে ঢুকলো। রাত্রির মা রীতিমতো ভরকে গেল স্বামীর কর্মকাণ্ড দেখে। কি হলো তোমার, এরকম করছো কেন? কোনো কথা হলো লোকটার সাথে? না, কোনো কথা হয়নি। কথা হয়নি মানে? কথা হয়নি তো তোমায় কেন পাঠালাম আমি? এই বিষয়ে পরে কথা বলছি, আগে বলো তোমার মেয়ে কোথায়? কোথায় আবার? ঘরেতেই আছে। আর কোথায় থাকবে? সন্ধ্যার পরে কি ও কোথাও গিয়েছিল আজকে? কি আবল তাবল বলছো? রাত্রিকে চেনো না তুমি? ও রাত্রিবেলা বাহিরে যাবার মেয়ে। তোমার থেকে এত প্যাকনা শুনতে চাচ্ছে না। আগে বলো ও যে সন্ধ্যার পরে বাইরে যায়নি, এই বিষয়ে তুমি পুরোপুরি নিশ্চিত কিনা? তুমি কি তোমার মেয়েকে পাহারা দেবার জন্য বলে যাওনি আমায়? তাহলে এসব কেন বলছো? তার মানে তুমি নিশ্চিত নও? না, আমি আজ করছিলাম। তবে কোথায় গেলে আমাকে তো বলতো। তাছাড়া আমি এইটুকু বলতে পারি ও কোথাও বেরোয়নি, নিজের ঘরেই ছিল। তুমি একটা কাজ করো, রাত্রিকে জিজ্ঞেস করে নাও। আমার সাথে শুধুই তর্ক করে যাচ্ছ তখন থেকে। দম্পতি রাত্রির ঘরে ঢুকে গেল, দরজার ভিতর থেকে বন্ধ করা। কলিং বেল প্রেস করতেই ভিতর থেকে একটু পরে রাত্রি বেরিয়ে এলো। নাও, এবার তোমার মেয়েকে জিজ্ঞেস করো। রাত্রির মা টিপটুপনি কেটে তার স্বামীকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে মা? তোমরা এইভাবে ছুটে আসলে কেন? আর সন্ধ্যার পরে কোথাও কি বেরিয়েছিলি তুই? তোর বাবাকে বল। না তো, আমি কোথাও যাব? তাছাড়া আমি কোথাও গেলে তো মাকে সাথে নিয়েই যাই। আমি কোথাও যাইনি। নাও, এবার নিজের কানেই শুনে নাও কি বলছে তোমার মেয়ে। তুই সত্যি বলছিস তো? দেখ, আমি তোকে সন্ধ্যার পরে একটা জায়গায় দেখেছি, আর আমি নিশ্চিত সেটা মনের বা চোখের ভুল নয়। আবার মা, বাবা কি বলছে এগুলো? তুমি বোঝাও তাকে। তুই ঘরে যা তো মা, আমি বোঝাচ্ছি তোর বাবাকে। মাথা খারাপ হয়ে গেছে আজ ওনার। এরপর রাত্রি নিজের মায়ের কথা মতো ওর বাবার মুখের উপর ঘরের দরজাটা বন্ধ করে দিল। ভদ্রলোক হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে। রাত্রির মা তাকে বুঝিয়ে নিয়ে নিচে নিয়ে গেল। একটু পরে তাদের বাড়িতে একটা অচেনা নম্বরের ফোনে কল আসলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে পুরুষ কণ্ঠ ভেসে আসে। আমি কি আমান সাহেবের সাথে কথা বলছি? রাত্রির বাবার নাম আমান খান। উনি হ্যাঁ বোধক উত্তর দিলেন। হ্যাঁ, আমি আব্দুল আমান। আপনার জন্য একটা ভালো খবর আছে। ভালো খবর? কিসের ভালো খবর? আশ্চর্যবোধক প্রশ্ন। প্রায় 15 বছর আগে আপনার মেয়ে হারিয়ে গিয়েছিল না? হ্যাঁ। তো আমরা আপনার মেয়েকে খুঁজে পেয়েছি।
খুঁজে পেয়েছি বলা ঠিক হবে না। একটা লোক আপনাদের মেয়েকে চুরি করেছিল, সেই চোর নিজেই এসে স্বীকারোক্তি দিয়েছে আমাদের কাছে, সাথে আপনার মেয়েকেও নিয়ে এসেছে সে। লোকটার কথা শুনে হাত থেকে মোবাইলটা মেঝের উপরে পড়ে গেল আমার সাহেবের স্ত্রী। এই দৃশ্য দেখে ছুটে আসলো তার দিকে। এ কি হলো তোমার আবার? আমি কিছু বুঝতে পারছি না রাত্রির মা, মাথা ঘুরছে আমার। কেন, কি হয়েছে? আমাদের মনে হয় কোথাও একটা মারাত্মক ভুল হচ্ছে। ভুল? কিসের ভুল? এইমাত্র একজন পুলিশ অফিসার ফোন দিয়ে কি বলল জানো? সে বলছে আমাদের মেয়েকে নাকি খুঁজে পাওয়া গেছে। কি? আমাদের মেয়েকে খুঁজে পাওয়া গেছে মানে? কে খুঁজে পেল তাকে? আর কিভাবেই বা পেল? অবাক আর বিস্ময়ের ভঙ্গিতে প্রশ্ন। আমি এত কিছু তো জানি না, তবে সে বলল যে লোকটা আমাদের মেয়েকে চুরি করে নিয়ে গিয়েছিল, সে নিজে থেকে নাকি ধরা দিয়েছে। কি বলছো তুমি এগুলো? যদি তাই হয়ে থাকে তাহলে রাত্রিকে, যাকে নিজেদের মেয়ে ভাবছি আমরা? আমি সত্যি কিছুই বুঝতে পারছি না। আমাদের মেয়ে যদি সত্যিকার অর্থে ফিরেই আসে তাহলে সেটা তো খুশির খবর। অন্যদিকে রাত্রি ও যদি আমাদের মেয়ে না হয়, তবে ছোটবেলার রকেট পাওয়া গেল কি করে ওর কাছে? আমি সেটাই ভাবছি। বৃদ্ধ লোকটা তো নিজের মুখে স্বীকার করলো লকেটটা সে নিজের রাত্রির থেকে পেয়েছে, যার ভিতরে এখনো আমাদের দুজনের ছবি ঝলঝল করছে। শোনো, আমরা এগুলো নিয়ে পরে ভাবার অনেক সময় পাবো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো ওই পুলিশের কাছে যাওয়া যে আমাদের মেয়ের খোঁজ দিয়েছে। দেখো, আমরা তাকে চিনি না, জানি না, শুধু একটা ফোন কলের ভিত্তিতে এতটা বিশ্বাস করা ঠিক হবে? বিশ্বাস পুরোপুরি আমিও করছি না এই মুহূর্তে, কিন্তু আমাদের তো একটিবার গিয়ে সত্যি মিথ্যা যাচাই করা আসা উচিত। তাতে তো আর সমস্যা নেই। যা ভালো বোঝো তুমি। তবে আমার কিন্তু ভয় হচ্ছে খুব। এত ভয় পাবার কিছু নেই রাত্রির মা। আমি এমন কিছু করব না যা আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। আচ্ছা, তাহলে যাও, তুমি গিয়ে দেখো আসো এত বছর পরে পুলিশ অফিসার কেন ডাকলো তোমায়। তবে এত সহজে কিন্তু বিশ্বাস করো না কাউকে। হুম, বুঝতে পেরেছি। তুমি আমাকে নিয়ে অযথা টেনশন করো না। আজ রাতে যে ক্লায়েন্ট আসার কথা ছিল তাকে তার পেমেন্ট ব্যাক করে দেওয়া হয়েছে। আপাতত আজকের দিনের জন্য রাত্রি একটু প্রশান্তি পাবে। আজ আর তার খাবারের সাথে ঘুমের ওষুধ মেশানোর কোনো প্রয়োজন পড়েনি। তাতে ঘুমের ঘরে নিজেকে আঘাতে জর্জরিত হতে অনুভব করছে না আজ রাতটি। সব কিছু মিলিয়ে আজকের রাতটা তার জন্য পুরোপুরি অন্যরকম। ওর দিক থেকে বিচার করলে আজকের রাতটা একটু অস্বাভাবিক, কারণ অন্য রাত্রে এতগুলো দিন ধরে যেভাবে কেটে এসেছে আজ আর সেইভাবে কাটছে না। পরের দিন সকালবেলা স্ত্রী আর মেয়ের থেকে বিদায় নিয়ে আমান সাহেব অর্থাৎ রাত্রি বাবা বেরিয়ে পড়লেন। পুলিশ অফিসার যে ঠিকানা দিয়েছে সেটা তার বাসা থেকে বেশ অনেকটাই দূরে। যেতে যেতে প্রায় 2 ঘন্টার মতো লেগে গেল তার। এখানে আসতে বেশ বেগ পেতে হয়েছে তাকে, কারণ এই জায়গায় সে একেবারেই নতুন, আগে কখনো আসেনি। অনেক খুঁজে বাড়িটা বের করলো আমান সাহেব। বাড়ির বাইরে দাঁড়িয়ে অফিসারকে ফোন দিল সে। আমি পৌঁছে গেছি স্যার, এই তো আপনার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। বাহ, ভালো খবর। গেট দারোয়ানকে আমার কথা বলুন, সে নিজেই ভিতরে আসার পথ দেখিয়ে দেবে। আচ্ছা। রাত্রির বাবা একটা বিষয়ে বেশ সন্দেহ হচ্ছে, কারণ লোকটা একজন পুলিশ অফিসার, তাহলে সে তাকে থানায় না ডেকে নিজের বাড়িতে ডাকলো কেন? এমনিতেই আইনের সংস্পর্শে যেতে ভীষণ ভীতু আমান সাহেব আর তার স্ত্রী, আর সেটাই স্বাভাবিক। যারা সবার আড়ালে কুকর্ম করে বেড়ায় তাদের আইনকে ভয় পাওয়াটাই স্বাভাবিক। নেহাতে এই বিষয়টা তার নিজের মেয়েকে জড়িয়ে, তাই বাধ্য হয়ে এখানে ছুটে এসেছে জামান সাহেব। ভিতরে ঢুকে ভয় আরও বেড়ে গেল তার। এত বড় বাড়ি অথচ কোনো লোকজন নেই। বাড়ির প্রধান দরজা দিয়ে ভিতরে ঢুকলো সে। যাতে ভিতরে যাচ্ছে তার ভয়ে মাত্রা ক্রমাগত বেড়েই চলছে। ঘরের ভিতরে বিশাল বড় এক ড্রয়িং রুম। তার মাঝখানে এসে দাঁড়ালো আমান সাহেব।
মাথার উপরে এক মস্ত বড় ঝাড়বাতি ঝুলছে তার। কেউ কি আছেন ভিতরে? আমি এসে গেছি। আশপাশ থেকে তার প্রশ্নের কোনো সাড়া শব্দ এলো না। কোথায় সেই পুলিশ? কোথায় সেই চোর লোকটা? কোথায় তার মেয়ে? যতদূর চোখ যাচ্ছে শুধু শূন্যতা ছাড়াই কিছুই ধরা দিচ্ছে না আমান সাহেবের চোখে। এবার সে সত্যিই ঘাবড়ে গেল। তখন স্ত্রীর কথা মনে পড়তে লাগলো তার। হয়তো সে ঠিক তখনই ধরেছিল, এভাবেই কাউকে বিশ্বাস করা একদম ঠিক হয়নি। কি হলো? কেউ কোনো কথা বলছেন না কেন? কোথায় সবাই? স্যার, আমি এসে গেছি। আমান সাহেব পকেট থেকে ফোনটা বের করে সেই পুলিশ অফিসারের নম্বরে ডায়াল করলে ঠিক তখনই ঘরের লাইট অফ হয়ে গেল। চারপাশে পিনপতন নীরবতা। এর মাঝে সে বুঝতে পারল কেউ পিছন থেকে এগিয়ে আসছে তার দিকে। তার পায়ের আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। হঠাৎ সে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়েই আমান সাহেবের মাথায় লাঠি দিয়ে সোজা জোরে আঘাত করলো। মুহূর্তে এক অদ্ভুত চিৎকারে মাটিতে লুটিয়ে পড়ল সে। তার মাথা গিয়ে উষ্ণ রক্ত গড়িয়ে পড়ছে। ঠিক তখন আবার ঘরের লাইট অন হয়ে গেল। নিচে মেঝেতে পড়ে আছে আমান সাহেব, আর তার মাথার কাছে দাঁড়িয়ে আছে তার স্ত্রী। হঠাৎ রাত্রির মা, যার হাতে একটা লাঠি, আর সেই লাঠির আগা থেকে ফোঁটা ফোঁটা রক্ত মেঝের উপরে পড়তে লাগলো। স্বামীকে এই অবস্থায় দেখে সে ভীষণ খুশি, কারণ সে যা চেয়েছিল ঠিক সেটাই হলো। চলবে।